সবার থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মাকে আজ অন্যরকম লাগছে। আমার সাথে শাবনাজের সাথে ভালো করে কথা বলছে না, মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। যাওয়ার সময় মায়ের এমন গম্ভীর মুখ দেখে মনটা সত্যি অনেক খারাপ লাগছে। আজ সকাল পর্যন্ত বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ এমন হয়ে যাওয়ার কারণ কি? নিশ্চয়ই ভাবে কোনো কাঠি মেরেছে, ভুলভাল কোনো কিছু বলেছে। আমি বললাম, তুমি মন খারাপ করেছো কেন? আমরা তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো তো, প্লিজ মন খারাপ করো না। বড় বউ, আমার প্রেশারের ওষুধটা দাও তো। তুমি ছাড়া আমাকে আর এই বাসায় কে খোঁজ খবর নেয়? সবাই তো বাহানার মিথ্যে দিয়ে এই বাসা পুড়িয়ে রেখেছে। কিন্তু আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না, কি বোঝাতে চায়। তারপর তার রুমে চলে যায়। আমার কথার কোনো জবাব না দিয়েই। আমার আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই কোনো কাটি মেরেছি আমাদের নামে। তাকে ভাবি বলতেও ঘৃণা করে। বড় ভাবি তখন ভিলেন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে, মনে হচ্ছে শয়তান হাসছে। মাহমুদাকে আড়ালে ডেকে বললাম, মায়ের কি হয়েছে রে? এমন গম্ভীর মুখ করে আছে কেন? আজ সকালে তো মায়ের সাথে হেসে হেসে কথা বললাম, কিন্তু এখন এমন করে আছে কেন? আমি জানি না ভাইয়া কি হয়েছে। দেখ, বড় ভাবি আবার তাল মেরেছে। তোদের নামে বানিয়ে বানিয়ে কি সব মিথ্যে কথা বলেছে মনে হয়। আর কোনো উপায় না পেয়ে আমি মন খারাপ করে চলে আসলাম। 2 ঘন্টা জার্নির পথ, বেশ ক্লান্ত লাগছে। শাবনাজের বাসায় এসে সবার সাথে ভালো মন্দ কথা বলে রুমে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। শাবনাজেরটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে থাকলাম। তারপর শাবনাজ বলল, আচ্ছা, তোমার বড় ভাবি এমন কেন? কেমন? সকালে রান্না করার পর আমার সাথে কত সুন্দর করে কথা বললো, অনেক কিছু জানতে চাইলো, অনেক মিষ্টি সুরে কথা বললো, কিন্তু দুপুরে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো, আমাকে একটা থাপ্পড়ও মেরেছে। তোমাকে থাপ্পড় মেরেছে? তখন আমাকে বলে না কেন? এত বড় সত্যি তুমি আমার ঠিক কিভাবে লুকালে? আমাদের বাসায় থাকতে শুধু একবার বলতে পারতে, তাহলে আমি বজ্জাত মহিলার উচিত শিক্ষা দিতাম। জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলতো না। গায়ে হাত তোলার আগে 10 বার চিন্তা করবে। না বলেই ভালো করেছি। আমি চাই না কোনো ঝামেলা হোক। একটা বিষয় চিন্তা করো মাহমুদ, আমি যদি তখন তোমাকে বলতাম তাহলে তুমি রাগের মাথায় কি করতে তা তো বলাই যায় না। তোমার রাগান্বিত অবস্থায় আরও রাগিয়ে দিতে চাইনি আমি। আর আমার বাসা থেকেও মানুষ আসছিল, এসে যদি তারা এসব দেখতো তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত, তাই না? তাই বলিনি। আমি তখন শাবনাজের হাত ধরে বললাম, আচ্ছা তুমি এত ভালো কেন? নিজেরটা না ভেবে সবসময় অন্যেরটা ভালো দেখো। আর ঠিকই করেছো তখন না বলে। যদি বলতে আমি নিজেও জানতাম না আমি কি করতাম। সব কিছু অন্যরকম যেত, পরিস্থিতি এমন না হয়ে অন্যরকম হতো। সত্যি আমার অনেক ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে। আর প্লিজ এসব নিয়ে মন খারাপ করবে না শাবনাজ। মাহমুদ, মন খারাপ করিনি, তুমি পাশে থাকলেই হবে। আর মাহমুদা তো আছেই, বাবা মাও আছে। একজনের জন্য সবাইকে দোষারোপ করতে পারি না আমি। তুমি এসব ভুলে যাও মাহমুদ। ওয়েট ওয়েট, তুমি বললে সকালে রান্নার পরে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে, এটা কি সঠিক? হ্যাঁ সত্যি। তো মিষ্টি মিষ্টি কথা কি বলেছে শুনি? আমার জানা মতে কোনো স্বার্থ ছাড়া সে তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে না। জরুর জরুর ডাল মে কুছ কালা হে। যা যা বলেছে সব আমাকে বলো, কিছু বাদ দিলে বলবে না। আমাদের বিয়ের রাতের কথা বলছে। আমার কোনো সমস্যা হচ্ছে কি, আমি তোমার সাথে মানিয়ে নিতে পেরেছি কিনা, বিয়ের রাতে আমরা কি করে কাটালাম সময়, এগুলো। তো কি বললে তুমি? কি আর বলবো, যা যা সত্যি সবই বলেছি। কি মানে যা যা হয়েছে সব বলে দিয়েছো? বিয়ের দিন রাতে তুমি খাটের উপর ছিলে, আমি নিচে ছিলাম, এটা বলে দিয়েছো কি? আর তুমি কেন তার সাথে সব বলতে গেলে? আমাদের মাঝে যা হবে আর বলবে না, অন্তত ভাবির সাথে না। বজ্জাত মহিলা, তার কাজ শুধু ঠক লাগানো। হ্যাঁ, এটাও বলে দিয়েছি। আমি কি জানতাম নাকি তোমার ভাবিটা এমন? তখন তো বেশ ভালোই মিষ্টি ব্যবহার করেছিল। আমি তো তাকে নিজের বোন মনে করেছিলাম, কিন্তু সে আমার সাথে এমন করবে আমি তো ভাবতেই পারিনি। তুমি যখন বলছো তাহলে আর বলবো না। আর কিছু বলেছি কি ভাবি তোমার সাথে? একটু মনে করার চেষ্টা করো। না, আর কিছু বলিনি। আমি তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। সতীর্থ পরীক্ষার জন্য ভাবির কথা শুনে আমার একটা সাদা রুমাল দিয়েছিল, সেটা বলেনি। বললে আমি শাবনাজের কাছে মুখই দেখাতে পারতাম না, মাকেও খারাপ ভাবতো শাবনাজ। তবে আমি একটা মেয়ে, তুমি তো আর সবসময় বাসায় থাকো না, তাই না? আর একটা মেয়ের সমস্যা একটা মেয়েই ভালো বুঝতে পারবে। নিজে নিজে সবকিছু তো সমাধান করা যায় না, অন্য একটা মেয়ের সাথে কথা বলতে হয়। সেজন্যই আমি ভাবির সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম। চিন্তা করতে হবে না, তোমার যা সমস্যা আমার বোন মাহমুদের সাথে বলবে, দেখবে তোমাকে একদম নিজের বোনের মতো দেখবে। তার সাথে তোমার সম্পর্ক ননদ ভাবির হবে না, 2 বোন আর বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক হবে। এখন থেকে মাহমুদা আমার বোন আর বেস্ট ফ্রেন্ড। আমি সব সময় ওকে বোনের চোখে দেখব। আচ্ছা, তোমার নাম মাহমুদ আর তোমার বোনের নাম মাহমুদা,
নামের এত মিল কে রেখেছিল? নাম আমার মা রেখেছিল মিল করে, মাহমুদা। আর আমার মধ্যে বিশেষ একটা মিল ছিল। দুজনের ঘাড়ের পেছনে 2টা করে তিল আছে। আর দুজন অনেক বদমেজাজি ছিলাম ছোট থাকতে। সেই জন্য মা দুজনের নাম মিল করে রাখছিল। মাহমুদার নাম আগে সুমাইয়া ছিল, তারপরে পরিবর্তন করে মাহমুদা রাখা হয় ছোট থাকতেই। সেজন্যই দুজনের এত মনের মিল, আর দুজনের ব্যবহারও এত সুন্দর। সত্যি অনেক ভালো মনের মানুষ আপনি আর মাহমুদা। আমি তখন শাবনাজকে কাছে টেনে বললাম, আচ্ছা তুমি কি পরিবর্তন হবে না? কেন? আমি আবার কি করলাম? এই যে বের এতদিন হলো, এখন আপনি করে বলে যাচ্ছ, তুমি কবে থেকে বলবে? যদি তুমি করে না বলি তাহলে কি আমায় ভালোবাসবে না? না, বাসবো না। অন্য মেয়ের সাথে ভেগে যাব। যে মেয়ে তুমি করে বলতে পারে না, তারপর দুজনে অনেক প্রেম করব, আর না হয় দুজনে বিয়ে করব, ভালো হবে না? শাবনাজ তখন ছোট বাচ্চাদের মতো কান্না করে দেয়। চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললাম, কি হলো, এমন করে কান্না করো কেন? মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। নতুন বিয়ে হয়েছে আমাদের, আমাকে একটু সুযোগ না দিয়ে বলছেন যে আর একটা বিয়ে করবেন? মুখের কথা শেষ না করতে আবার ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। আমি তখন আস্তে আস্তে বললাম, হায় রে, কোন পাগলি আমার কপালে দিছে, হাল্লা গো। পাগলি তো দেখি কোনটা ফানার কোনটা সিরিয়াস সেটাই বোঝে না। মনে হচ্ছে একদম অবশিশু। মিষ্টি সুরে ধমক দিয়ে বললাম, এভাবে কেউ কান্না করে পাগলি আমার? আমি তো তোমাকে ফান করে বললাম, আর তুমি সত্যি মনে করে কান্না করে দিলে। এখন যদি কেউ দেখে যে তুমি কান্না করছো, তাহলে তো সবাই বুঝবে আমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে আনছি। অবুঝ বাচ্চা বউ আমার। শাবনাজ তখন চোখের পানি মুছতে মুছতে বলে, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি অনেক বড়, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, সব বুঝি আমি। আমি তখন এসে বললাম, হো আচ্ছা, সব বুঝো, তাহলে এটা কেন বুঝলে না? আমি এমনিতে ফান করছিলাম, সত্যি বলছি না। আমার সাথে এমন ফান করবেন কিন্তু কোনো মেয়ের কথা মুখে আনবেন না, আর বিয়ের কথা কখনো না। যদিও ইসলামে নিয়ম আছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে, কিন্তু আমি আপনাকে অনুমতি দিব না। আমি একাই সব করব, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। আমার একা কাজ করতে কোনো সমস্যা হবে না। আমার সংসারের ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমি আপনার প্রথম আর শেষ স্ত্রী হব। তুমি আমার প্রথম আর শেষ স্বামী। সারা জীবন একা পার করে দেব, কিন্তু আমার অধিকার আমি কাউকে দিব না। শাবনাজের কথা শুনে আমি এখন কান্না করছি আর ভাবছি, একজন শিক্ষিত মেয়ের মুখে এসব কথা শোনা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। খুব কম ছেলে এমন ভাগ্যবান হয়ে থাকে। শাবনাজের ভালোবাসায় আমার চোখ টপ টপ করে পানি পড়ছে। আমার কান্না দেখে শাবনাজ বলে, এখন আপনি কেন কান্না করছেন ছোট বাচ্চাদের মতো করে? তোমার কথা শুনে কান্না করছি। এত তাড়াতাড়ি এতটা ভালোবেসে ফেলবে আমাকে আমি ভাবতে পারিনি। ধুর, আপনিও না একটা বাচ্চা জামাই। কোনটা ফান আর কোনটা সিরিয়াস এটাও বোঝেন না। তোমার মন রাখার জন্য আমি ফান করে বললাম। আমি তখন শাবনাজের হাত ধরে বললাম, আমি তো তোমাকে অবশ্যই মনে করেছিলাম, এখন তো দেখি তুমি ডায়লগ আমার উপরেই ঝাড়ছো। এখন হাতটা ছাড়েন, কেউ দেখে ফেলবে তো। দরজা দেয়া নেই, কেউ এসে দেখলে লজ্জা পাবো তো আমি অনেক। আমি তখন আরো কাছে টেনে বললাম, থামো তো, এটা কি শুরু করলা এবার? এটা কি শুরু করলা? একবার তুমি করে বলো, আরেকবার আপনি করে বলো। এভাবে কেউ কথা বলে? শুধু তুমি করে বলবে, আপনি বলতে পারবে না। না হলে আজ এভাবেই থাকবে, আমি ছাড়তে পারবো না। যে দেখে দেখুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাহমুদ ছাড়ো তো, এখনই খাওয়ার জন্য ডাকতে আসবে আমাদের। এসে আমাদের দুজনকে এমন দেখলে লজ্জা লাগবে আমার অনেক। তোমার কি লাগবে না বলো? না, আমার লাগবে না। যে আসে আসুক। আমি অন্য কি কারো বকে জড়িয়ে ধরেছি নাকি? আমার নিজের বকে জড়িয়ে ধরেছি। মুখের কথা মুখে আসে, তখনই কারো আসার শব্দ শুনতে পেলাম। শাবনাজের ভাবি আসছে, নিচে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু আমি ওভাবেই ধরে আছি। আর শাবনাজ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, আমার সাথে বেড়ে উঠছে না। আমি ওভাবেই ধরে আছি। আমি হয়তো ভাবছিলাম ভাবি রুমে আসবে না, ডেকে চলে যাবে, কিন্তু বলা নেই ক নেই, ভাবি হুট করে এই রুমে ঢুকে গেছে। আর আমি সাথে সাথে শাবনাজকে ছেড়ে দিয়েছি। শাবনাজকে এভাবে ধরে থাকা দেখে ভাবি লজ্জা পেয়ে চলে যায়। আমি আর শাবনাজ লজ্জা পেয়ে দূরে সরে যাই। শাবনাজ আমার দিকে তাকিয়ে আছে। দেখলেন তো কি হলো? আমি আপনাকে আগেই বলেছিলাম কেউ চলে আসবে, ছাড়েন, কিন্তু শুনলেনই না। হিরোর মতো ধরে রেখেছেন আমাকে। আপনার তো আর লজ্জা করে না। কিন্তু এখন আমি ভাবির সামনে কিভাবে যাব? ভাবি দেখে ফেলেছে। এখন নিচে গেলেই ভাবির সাথে দেখা হবে। আমি যাব না খাইতে, আপনি গিয়ে খেয়ে আসেন। যাবে না মানে? সারা রাত কি না খেয়ে থাকবে তুমি? খাইতাম না আমি, তুমি গিয়ে খাও। আমি তখনই শাবনাজকে কোলে তুলে নিলাম।
আর নিচে নামতে থাকলাম আর বললাম, তুমি না গেলে এভাবেই নিয়ে যাব। আর তুমি জানোই তো আমি সব পারি। কিছুক্ষণ আগে প্রমাণ পেলে। আমার কথা শুনে শাবনাজ কান্না করে দেয় আর বলে, নিচে নামো, আমি যাচ্ছি। এই মেয়েটা কেমন, অল্পতেই কান্না করে দেয়। আর আমি কখনো এমন করতে পারি নাকি? লজ্জা তো আসে আমারও। তখনই আমি অনেক লজ্জা পাইছি। কে জানতো ভাবি এমন করে চলে আসবে। আর কোলে নিয়ে যাওয়ার কথা বাদই দিলাম, এটা তো কখনোই পারবো না। তারপর দুজন নিচে খেতে গেলাম। শাবনাজের ভাবিও আছে। শাবনাজের ভাবি একদম সামনাসামনি বসেছে। দুজন দুজনের দিকে লজ্জায় তাকাতেই পারছে না। তাকাচ্ছে কিন্তু চোখে চোখ পড়ছে না, টেরা হয়ে তাকাচ্ছে। আর আমার কথা তো বাদই দিলাম, মাঝখান থেকে আমি বেঁচে গেছি। ভাবি আর শাবনাজের এই পরিস্থিতি দেখে সত্যি হাসি আসছে আমার, কিন্তু এত মানুষের মাঝে হাসতেই পারছি না। শাবনাজের ভাবিরা শাবনাজের চোখে চোখ পড়তে ঠিক করে হেসে দেয় শাবনাজের ভাবি। লজ্জা পেয়ে অল্প একটি খেয়ে রুমে চলে যায় শাবনাজের চলে যাওয়া দেখে আমিও না খেয়ে রুমে চলে যাই। ওদের কাহিনী দেখতে গিয়ে আমিও ঠিক মতো খেতে পারি নাই। রুমে এসে শাবনাজকে বললাম, কি হলো, চলে আসলে কেন না খেয়ে? তুমি দেখলে না ভাবি আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছিল, আমাকে শুধু লজ্জা দেয়, সেই জন্যই তো চলে আসলাম। তুমি কেন চলে আসলে? আমি মুচকে এসে বললাম, আমার বউ চলে এসছে, আমি কি করে থাকতে পারি? এবার চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আমাদের বাড়িতে প্রথম রাতে কিন্তু আমি নিচে ঘুমিয়েছিলাম আর তুমি খাটে ছিলে। আজ তোমাদের বাড়ির প্রথম রাত, তুমি নিচে থাকবে আর আমি উপরে থাকবো, তাহলে সমান সমান হয়ে যাবে। কারণ একটা কথা আছে না, নারী পুরুষ সমান অধিকার। তারপর সত্যি সত্যি শাবনাজ বিছানার চাদর পেরে একটা কাঁথার বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায়। এটা কেমন হলো, সত্যি সত্যি নিচে ঘুমিয়ে পড়লো। আমি আস্তে আস্তে কোলে নিয়ে উপরে শুয়ে দিলাম। আমি কোলে নিয়েছি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। রাতে ভালো খাওয়া হয়নি, অনেক সহ্য করার পরেও থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার সময় দেখি পেছন থেকে একার ছায়া দেখা যাচ্ছে। এটা আবার কি হতে পারে? বাড়ির জামাই খাবার চুরি করে খাচ্ছে, কেউ দেখলে তো আমি লজ্জায় শেষ। যদি শাবনাজ বাদে অন্য কেউ হয় তাহলে তো চোর জামাই নাম পড়ে যাবে, আর শাবনাজ দেখলেও আমাকে চোর জামাই বলে ডাকবে। হ্যাঁ রে মাহমুদ, কেন যে খাবার চুরি করতে আইলি? কোনো রকম ক্ষুধা কন্ট্রোল করে রাখতে পারলি না, পেটুক। সকালে তো পেট পুড়ে জামাই আদর পাইতি। পেছনে ফিরে তাকিয়ে দেখ। পেছন ফিরে তাকাতেই দেখি শাবনাজের আব্বা, মানে আমার শ্বশুর আব্বা, আমার দিকে তাকিয়ে আছে।